আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, এইটা আমি বারবার বলছি যে কমান্ডো জিনিসটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস। প্রত্যেক দিন যে 4টা সাবজেক্ট পড়বা তার মধ্যে কমন হচ্ছে ইংলিশ এবং জেনারেল নলেজ। এটা কেন আমি বলছি, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া এবং না পাওয়ার যতগুলো মৌলিক জায়গা আছে, মানে ডিফারেন্স তৈরি হতে পারে যে জায়গাগুলো, তার মধ্যে 1 নম্বরে যদি কাউকে রাখি তাহলে সেটা ইংলিশ। ইংরেজিতে অনেক শিক্ষার্থী আছে 15-র মধ্যে 7, 8, 9 পায়, আবার কেউ কেউ আছে 15-তে 15ই পায়। তার মানে তুমি যদি 15-তে 15 পাও আর তোমারে আরেকজন কম্পিটিটর সে যদি 15-তে 8, 9 পায়, তাহলে তুমি দেখো 6, 7 নম্বরের একটা ডিফারেন্স তৈরি করতে পারো। তার মানে এইটা এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে কেউ 15-তে 15 পেয়ে নিজের অবস্থান অনেক স্ট্রং করে ফেলতে পারে, আর কেউ আছে 15-র মধ্যে পাইছে 6, 7, 8, তখন তার অবস্থান কিন্তু অনেকটা ডাউনওয়ার্ডস হয়ে যাবে। এই জন্য ইংলিশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এবং আমরা প্রথম থেকে বলি যে ইংরেজি তুমি যত ভালো করে পড়বা, বিশ্বাস করো, তোমাকে অনেকে বলবে যে ইংরেজি আর কি পড়ে, এমনিতে কিছু জিনিস পড়ে যাবি। নো, ইংলিশ হচ্ছে কমপ্লিটলি সায়েন্টিফিক সাবজেক্ট। কেননা এখানে তুমি এই যে রুল মুখস্থ করে শব্দের পর শব্দ, পৃষ্ঠার পর পৃষ্ঠা আলাদা আলাদা করে মুখস্থ করবা, টাইম লস হবে, মাথার মধ্যে আনতে পারবো না। বিশ্বাস করো, এটাই সত্যি কথা। এবং আমরা সেকেন্ড টাইমের ব্যাচে দেখেছি ওই তাদের হচ্ছে যে আমরা প্রত্যেকদিন 3টা করে লেকচার নিয়েছিলাম এই বছর, এবং তাদের আলহামদুলিল্লাহ কৃষিগুচ্ছের আগ পর্যন্ত যতগুলো ক্লাস আমরা নিয়েছিলাম সেইখানে আমরা দেখছিলাম যে ইংলিশ প্রত্যেকেই পারে, এবং সবাই বলে ভাই ইংলিশ আমার সবচেয়ে মজা লাগে। কারণটা কি? কারণ হচ্ছে যে ইংরেজি যখন আমরা দৈনিক পড়ি, কতক্ষণ পড়বো? 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা দৈনিক পড়বো, এটা একেবারে কম্পালসরি। তখন অটোমেটেড তোমার ইংলিশের প্রতি একটা আন্তরিকতা তৈরি হবে এবং ইংলিশ তখন স্ট্রং হয়ে যাবে। আর আমরা নর্মালি কী করি যে পরীক্ষার আগে 7 দিন 15 দিন খুব ধুমসে পড়বো, ভাই ওইরকম করে পড়াটা আছে না, ঠিকভাবে আত্মস্থ হয় না। পরীক্ষার হলে যখন হঠাৎ করে একটা প্রশ্ন দেখবা, কোন নিয়ম মাথায় আনতে পারবে না। অথচ ইংরেজি আমি সবসময় বলি ঘটনা দিয়ে, গল্প দিয়ে, প্র্যাকটিক্যালি তুমি যা কিছু দেখো সেগুলো দিয়ে আমরা ইংলিশ পড়তে পারি, এবং তুমি দেখবা যে ইংলিশ তোমার একদম সহজভাবে মাথার মধ্যে ঢুকে যাবে। তা আমরা চেষ্টা করবো যে সহজভাবে গল্প ঘটনা দিয়ে ইংরেজিটা তোমাকে পড়িয়ে দিতে, এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, যেমন আজকে আমরা দুপুরে ক্লাস নিচ্ছিলাম, এই যে আন্দাজে কমেন্টস পড়তে যায়, দেখা গেল ক্লাসের ফ্লো নষ্ট হয়েছে। এই জন্য আমি এখন যেটা আমরা এখন থেকে করবো, জাস্ট আমরা সামনে দেখবো যে লাইভটা চলছে কিনা। ওই যে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তখন বোঝা যায় না, কারণ আমি তো আর কমেন্টস না দেখে অন্তত যে ক্লাস চলছে এটা দেখলেই যথেষ্ট। কমেন্টসের জন্য আমি প্রতি কিছুক্ষণ পড়ানোর পরে 2-3 মিনিট টাইম দেবো যে এখন তোমরা কমেন্টস করো, তখন আমি তোমার কমেন্টসের জবাব দিব। কিন্তু এমনিতে আন্দাজে কমেন্টস না করে প্রয়োজনীয় জিনিস যেটা তোমার লাগবে সেটা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এবং আমরা আজকে ইংরেজিও পড়বো ইনশাল্লাহ, সাধারণ জ্ঞানও একটু পড়বো, যাতে করে এটা মূলত বলা যেতে পারে পড়াটাকে আমরা রেডি করতেছি, যে তোমাকে পড়ার প্রতি অভ্যস্ততা তৈরি করছি। একটা মাঝখানে বিশাল একটা হাঙ্গামার মধ্য দিয়ে গেলা না, এই বিশাল একটা সংগ্রামের মধ্য দিয়ে গেলা, এখন যাতে তুমি মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে পারো, এই জন্য আমরা এখন থেকে অল্প অল্প করে পড়ার মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যে জায়গা থেকে শুরু করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এইটা দিয়েই শুরু করবো, সুপার কমান্ডোর। ওকে, তাহলে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে দেখো প্রথম থেকে একদম সব কিছু নোট করে ফেলো। পার্টস অফ স্পিচ এইটা থেকে প্রত্যেক বছরই এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, মানে আসবেই। কেন আসবে? কেননা এইটার প্রশ্ন এখনকার যে আধুনিক ইংলিশ গ্রামার, সেখানে পার্টস অফ স্পিচ হচ্ছে বলা যেতে পারে এর মেরুদণ্ডের মতো, এর ফাউন্ডেশনের মতো। তার মানে এইটা ছাড়া তুমি আগাইতেই পারবে না, এই জন্য এটা থেকে প্রশ্ন আসবেই। তাহলে এইখানে যখন আমরা পড়বো তখন আমাদের প্রথম বুঝতে হবে যে এইখান থেকে প্রশ্ন আসতে পারে 2 টাইপের। নাম্বার 1 যেটা একটা শব্দ, মানে একটা ওয়ার্ড দিয়ে রাখছে, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, এইটা থেকে একটা প্রশ্ন আসে। এইটা একটা প্রশ্ন আসার স্টাইল, একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, এইটা একটা কোশ্চেন্সের প্যাটার্ন। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে একটা বাক্য আছে, বাক্য, সেই বাক্যের মধ্যে একটা জায়গায় দাগ দেওয়া রয়েছে, সেই দাগ দেওয়া শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তার মানে প্রধানত এই 2 রকমের প্রশ্ন আসে। একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ এটা হতে পারে, অথবা একটা বাক্যের নিচে দাগ দেওয়া আছে সেটা কোন পার্টস অফ স্পিচ এটা হতে পারে। আচ্ছা, তা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনগুলো কেমন হয় সেটা আমরা একটু আবিষ্কার করব। ওকে, প্রথম যে জায়গাটা দিয়ে আমি শুরু করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি কেউ পার্টস অফ স্পিচের একটা জিনিস পড়ে যায় যে 1, যে ভাই আমার পরীক্ষা চলে আসছে, আমাকে একটা জিনিস শিখাই দেন, তাহলে আমি বলবো এটা দিয়ে শুরু করবো। এবং এটা এত ইম্পর্টেন্ট যে এটা দিয়ে শুরু করাই লাগবে, সেটা হচ্ছে বাট। এটা বাট দিয়ে শুরু করছে এই কারণে এই শব্দটা ইংরেজির 8টার মধ্যে 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। কি অসাধারণ কথা, 8টার মধ্যে ভাই 6টা, হ্যাঁ, একটা মাত্র শব্দ, সেইটা 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 6টা হইতে পারে। প্রথম মাথায় আসে যে ভাই কোন 2টা, তাইলে হয় না, সেই 2টা আগে বলি। এই বাটটা নর্মালি কখনো প্রোনাউন হয় না, নর্মালি। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ইন্টারজেকশন হয় না, ইন্টারজেকশন হয় না।
এই দুই সরি প্রোনাউন না, ভুল বলছি, দেখো প্রোনাউনও হয়, দেখছো লিখতে গিয়ে উল্টা লিখছি। তাহলে একটা হচ্ছে ইন্টারজেকশন হয় না, আর একটা হয় না অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ হয় না, দেখো মুখস্থ করলে হবে না, কিন্তু বুঝে পড়তে হবে। এখনই মনে হলে আর প্রোনাউন হয়, মানে এমনিতে মাথায় আসতেছে বোধহয় প্রোনাউন হয় না, হয়। আচ্ছা প্রোনাউন যে হয় সেটা দিয়ে আগে এক্সাম্পল শুরু করি, ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। এই বাক্যটা যদি তুমি দেখো, এখানে বাটের নিচে দাগ রয়েছে, এই যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাট শব্দটা আছে না, এইটা হু এর পরিবর্তে বসছে। কিসের পরিবর্তে? হু। কারণ এই বাক্যটা তুমি এইভাবে পড়ো, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, ঠিক না? তার মানে এই বাট শব্দটা মূলত হু এর পরিবর্তে বসেছে, এবং আমরা জানি হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। কী হিসাবে কাজ করে? রিলেটিভ প্রোনাউন, এবং এটা একটা নেগেটিভ জিনিস বোঝায়। এই জন্য এই বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ অর্থে ব্যবহৃত হয়। লিখে ফেলো সাথে সাথে, নেগেটিভ রিলেটিভ অর্থে ব্যবহৃত হয়। নেগেটিভ রিলেটিভ এই অর্থে ব্যবহৃত হচ্ছে বাটটা, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বাট প্রথম হয়ে গেল প্রোনাউন। আচ্ছা এরপরে কি হতে পারে দেখি আমরা, বাক্য শিখবো। বাক্যের মধ্যে নিয়ম চলে আসবে, বাট মি নো বাট, বাট মি নো বাট। এই বাক্যটা তোমরা অনেক সময় অর্থ করো কি জানো, কিন্তু আমাকে কিন্তু না। তবে আমি তোমাকে বলবো, এটা তুমি খেয়াল করবে, আমাকে জ্ঞান দিও না, আমাকে জ্ঞান দিও না। তাহলে আমাকে জ্ঞান দিও না, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে, তাহলে এটা একটা ভার্ব। এবং এই যে নো এর পরে যে বাটটা আছে, এটা একটা নাউন। তার মানে এইটা একই শব্দ একই বাক্যে ভার্বও হয়েছে, নাউনও হয়েছে। খুব অসাধারণ বাক্য। একই শব্দ একই বাক্যে নাউনও হয়েছে, ভার্বও হয়েছে। এবং তুমি যদি নাউন আর ভার্বের দেখো, নাউন বানানে দেখো 1 2 3 4 চারটা বর্ণ আছে, ভার্ব বানানে 1 2 3 4 চারটা বর্ণ আছে। মানেটা কি? মানে আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যে যেই শব্দটা ইংরেজি নাউন হইতে পারে সেই শব্দটা ভার্ব হইতে পারে। এটা কথাকে উল্টাও বলতে পারি, যেই শব্দটা ভার্ব হইতে পারে সেটা নাউন হইতে পারে। তার মানে নাউন সমান ভার্ব, ভার্ব সমান নাউন। ডান হাত যদি নাউন, বাম হাত ভার্ব, বাম হাত যদি নাউন, ডান হাত ভার্ব। তার মানে যে জিনিসটা নাউন হইতে পারে সেটা ভার্ব হইতে পারে, যে জিনিসটা নাউন সেই জিনিসটা ভার্ব। যেমন আমার নাম তোমরা জানো নাবিল, তা আমাকে একবার ফোন দিয়ে বলতেছে টিকিট আছে। আমি বললাম টিকিট আছে, কী ব্যাপার, কিসের জন্য? পরে চিন্তা হলো যে গাড়ির নামে তো আমার নাম, তা বলতেছে যে একটা টিকিট বুক করেন। তো এই যে বুক শব্দটা যদি তুমি খেয়াল করো, বুক নর্মালি, বুক শব্দটা নর্মালি কি, যেমন আই হ্যাভ এ বুক, যে কেউ বলবে হ্যাঁ ভাই এটা তো আছে, আই হ্যাভ এ বুক। এই বুক শব্দটা হচ্ছে নাউন না? কিন্তু আমরা যখন বলি বুক এ সিট, একটা হচ্ছে আসন সংরক্ষণ করুন, এই বুকটা কি, এটা ভার্ব। তার মানে সেম ওয়ার্ড, কিন্তু দেখো যে দুইটা জায়গায় দুইটা পার্টস অফ স্পিচ হচ্ছে। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ওকে, এখন যে জিনিসটা আমরা বলবো সেটা কি, সেটা হচ্ছে যে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করে দেখো, যে বাট শব্দটা প্রথমে প্রোনাউন হইলো নেগেটিভ রিলেটিভ অর্থে, এটা ভার্বও হয়েছে, নাউনও হয়েছে। আর কি কি হয় সেটা এখন দেখো। যেমন তুমি নিশ্চয়ই খুব দামি একটা শব্দ নিশ্চয়ই পড়ছো, যেমন হি ট্রাইড হার্ড, হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, বাট ডিড নট সাকসিড। এরকম বাক্য নিশ্চয়ই শুনছো, যে হ্যাঁ এটা তো শুনছি। এইখানে যে বার্ড আছে তার এই সাইডে কি আছে, ট্রাইড হার্ড। এই ট্রাইডটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। শোনো সবসময় এই শব্দগুলো কিন্তু আসবে। ফাইনাইট ভার্ব মানে কি, যার দুইটার বৈশিষ্ট্য দেখা যাবে সেটা ফাইনাইট ভার্ব। কি কি সেই দুইটা বৈশিষ্ট্য হতে পারে? একটা হইতে পারে টেন্সের পরিবর্তনে ভার্বের রূপ যেটা চেঞ্জ হয়, টেন্স পরিবর্তনে ভার্বের রূপ যদি পরিবর্তন হয়, টেন্স পরিবর্তনে ভার্বের রূপ পরিবর্তিত হয়, ভার্বের রূপ পরিবর্তিত হয়, ভার্বের রূপ পরিবর্তিত হয়। এই টেন্স পরিবর্তন হচ্ছে, ভার্বের রূপ পরিবর্তন হচ্ছে, এইটা যদি কোনো ভার্বের সাথে দেখা যায় তাহলে সেটা ফাইনাইট ভার্ব। আরেকটা কি বৈশিষ্ট্য হতে পারে? পার্সন চেঞ্জ হচ্ছে, পার্সন পরিবর্তন হচ্ছে, পার্সন পরিবর্তন হচ্ছে, এবং ভার্বের রূপ পরিবর্তন হচ্ছে, ভার্বের রূপ পরিবর্তন হচ্ছে, মানে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুইটা বৈশিষ্ট্য বা যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটা যদি দেখা যায় তাহলে সেটা ফাইনাইট ভার্ব। সেটা কি ভার্ব বলো? ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি এরকম বলি যে আই ওয়ান্ট টু প্লে, এটা একটা বাক্য, এইখানে ওয়ান্ট রয়েছে আর এখানে টু প্লে রয়েছে, লক্ষ্য করো। আবার এবার আমি লিখছি হি ওয়ান্টস টু প্লে, হি ওয়ান্টস টু প্লে। এখানে তুমি লক্ষ্য করো ওয়ান্টটা ওয়ান্টস হয়ে গেছে, তার মানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, এই ভার্বের চেহারা চেঞ্জ হয়েছে, কিন্তু টু প্লে এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়নি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের যে পার্সনটা, একটা বাক্যের পার্সনটা যখন পরিবর্তন হচ্ছে তখন ভার্বটা পরিবর্তন হচ্ছে, এই বৈশিষ্ট্যটা এখানে মিলে যাচ্ছে। তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলো? ফাইনাইট। কোনটা? এই যে ওয়ান্ট শব্দটা একটা ফাইনাইট ভার্ব, আর পরের অংশটা এটা নন ফাইনাইট। পরেরটা কি বলো? নন ফাইনাইট। এবং সবসময় খেয়াল করবা, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব যেখানে থাকবে, যেখানে তোমরা নাম শুনছো নিশ্চয়ই, এফসি বার্সেলোনা নাম শুনছো না? তাহলে এফতে হচ্ছে ফাইনাইট ভার্ব, সি যেটা সিতে হচ্ছে ক্লজ, সিতে কি বলো? ক্লজ।
আর এই বিতে হচ্ছে বাট, এমনি মনে রাখার জন্য বলছি, এফসি বার্সেলোনা দিয়ে জাস্ট ঘটনা এমনি বলছি। তার মানে যেখানে ফাইনাইট ভার্ব আছে সেইখানে হচ্ছে কি আছে বলো, ক্লজ আছে। তার মানে যেইটা একটা ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে একটা ক্লজ। তার মানে হি ট্রাইড হার্ড, এখানে ট্রাইডটা একটা ফাইনাইট ভার্ব, অবশ্যই এটা কি বলতো, একটা অবশ্যই এটা একটা ক্লজ, ভেরি ফাইন ক্লজ। আর ডিড নট সাকসিড এখানে একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। তাহলে দুই দিকে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজের প্রথম বর্ণটা সি দিয়ে শুরু হয়েছে এবং সি দিয়ে একটা পার্টস অফ স্পিচে বানান শুরু হয়, যেটা হচ্ছে কনজাংশন। তার মানে দুই দিকে দুইটা ক্লজ আছে, মাঝখানের বাটটা হচ্ছে একটা কনজাংশন। কি হবে বলো, একটা কনজাংশন হবে। তাই লক্ষ্য করো, বাট অলরেডি আমি 4টা পার্টস হিসেবে শিখছি। নাম্বার 1, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই বাক্যে বাটটা নেগেটিভ রিলেটিভ, হুয়ের পরিবর্তে বসছে। ওকে, এটা তার মানে প্রোনাউন। এরপর বাট মি নো বাট, আমাকে জ্ঞান দিও না, এটা মনে রাখবা। বাটটা প্রথমটা হচ্ছে ভার্ব, এরপরের যে বাটটা রয়েছে সেটা নাউন, এবং একই শব্দ একই বাক্যে নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে কি আমরা শিখলাম, মোস্ট ইম্পর্টেন্ট, যে হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব জিনিসটা কি, যার দুইটা বৈশিষ্ট্য দেখা যায়। কি কি সেই দুইটা বৈশিষ্ট্য, সাবজেক্টের যে পার্সনটা আছে সেইটা চেঞ্জ হলে যদি চেঞ্জ হয় তাহলে সেটা ফাইনাইট ভার্ব, অথবা টেন্সের পরিবর্তনে যদি ভার্বের রূপটা চেঞ্জ হয় তাহলে সেটা ফাইনাইট ভার্ব। তার মানে এই দুইটা জিনিস দিয়ে যদি আমরা মিলাইতে পারি, যে ভার্বটা চেঞ্জ হবে সেটা ফাইনাইট, যেটা চেঞ্জ হবে না সেটা নন ফাইনাইট। এবং যখনই ফাইনাইট হবে তখনই ক্লজ, এফসি বার্সেলোনা, ফাইনাইট ভার্ব ক্লজ। আর বিট বাট হিন্দি মনে রাখার জন্য বলছি, মানে ক্লজ হইলে দুই দিকে দুইটা ক্লজের মাঝখানে যে বাটটা থাকবে সেটা হচ্ছে কনজাংশন। ওকে, আচ্ছা। এরপরে আরো দুইটা পার্টস যেতে পারে বাট। কি কি সেটা লক্ষ্য করো। আমি বাক্যে শিখাতে পছন্দ করি, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, ঠিক না? ওকে ফাইন। এইখানে যে বাট শব্দটা আছে এটা নো ওয়ান বাট, এই বাটটা হচ্ছে এক্সেপ্ট অর্থে বোঝাইছে। কি বলো, এক্সেপ্ট। তাহলে বাট শব্দটা যখন এক্সেপ্ট অর্থ প্রকাশ করবে তখন সেটা প্রেপোজিশন হবে। কি হবে বলো তো, প্রেপোজিশন হবে, প্রেপোজিশন। তার মানে বাট যদি এক্সেপ্ট অর্থ বোঝায় সেটা প্রেপোজিশন। একদম মাথার মধ্যে সফটওয়্যারে ঢুকাই পেলো, বাট এক্সেপ্ট অর্থে ব্যবহার হলে প্রেপোজিশন। আচ্ছা, আর কি হইতে পারে লক্ষ্য করো। বাট শব্দটা যদি কখনো অনলি সম্বন্ধে ধারণা দেয়, কি সম্বন্ধে বলো, অনলি, তখন সেটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। কি হবে বলো তো, অ্যাডভার্ব। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, টু অ্যাডমিট আওয়ার ফল্টস। আচ্ছা, ইট ইজ বাট টু রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। লক্ষ্য করো এইখানে বাটের নিচে দাগ রয়েছে। এই রাইট শব্দটা এইখানে কোন পার্টস অফ স্পিচ, এই রাইট শব্দটা এখানে হচ্ছে একটা, ভালোভাবে খেয়াল রাখো, এইখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কি বলো, অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে যদি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে অ্যাডজেক্টিভের আগেই বাট, ইট ইজ অনলি রাইট। তার মানে আমরা জানি অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা বসে সেই শব্দটা অবশ্যই এটা বাটটা অনলি অর্থে ব্যবহার হচ্ছে, এবং এইটা একটা অ্যাডভার্বের কাজ করছে। কিসের কাজ বলো, অ্যাডভার্ব। এবং সবসময় খেয়াল রাখবা, একটা বেসিক জিনিস বলে রাখি, সবসময় এই বেসিকটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে সাধারণত অ্যাডভার্ব। এটা কিন্তু একটু মাথায় রাখবে, এটা সবসময় যা হবে তা না, কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবা, কখন হয় কখন হয় না সেটা আমরা ডিটেলস বলবো, এইটুকু আগে মাথায় রাখবা। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা, এখন ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট, কি অ্যাডমিট আওয়ার ফল্টস, এই বাটটা হচ্ছে অনলি অর্থে ব্যবহার হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে তুমি লেখো যে বাট তাহলে 6টা পার্টস অফ স্পিচ আকারে ব্যবহার হয়েছে। এখন এইটা কিভাবে আমরা মাথায় আনতে পারবো লক্ষ্য করো। তোমাকে এখন এই যে পড়লা যে, এখন এটাকে এখন সাজাও। কিভাবে সাজাবা, তুমি আগে হচ্ছে যে এই যে বাট দেয়ার ইজ নো মাদার, না ওই বাক্যটা দিয়ে দেয়ার ইজ নো মাদার এটা দিয়ে আবার লিখছো, মাথায় ঢুকায় ফেলো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এটা দিয়ে আমরা কি শিখলাম, এই বাটটা নেগেটিভ রিলেটিভ, তার মানে এটা প্রোনাউন অর্থে, ঠিক না, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। ওকে ফাইন। এরপরে আমরা কি শিখলাম দেখো, এরপরে আমরা শিখলাম হচ্ছে বাট মি নো বাট, বাট মি নো বাট। এখানে বাটটা হচ্ছে একটা ভার্ব, আর এইখানে যে বাটটা আছে নো এর পরে নাউন বসে, এটা হচ্ছে একটা নাউন। ওকে ফাইন। এরপর আমরা কি শিখছি দেখো তো, অনলি অর্থে যখন বসে বাট যদি অনলি অর্থ বোঝায় তাহলে কি হবে বলো তো, অ্যাডভার্ব। ওকে ফাইন। বাট শব্দটা যদি এক্সেপ্ট অর্থ বোঝায়, কি বসায় বলো, এক্সেপ্ট, তখন হয়ে যাবে প্রেপোজিশন। কি হবে বলো, প্রেপোজিশন। ওকে ফাইন। এবং বাট যে শব্দটা আছে এটা যদি দুটি ক্লজকে কানেক্ট করে, দুটি ক্লজকে কানেক্ট করছে, দুটি ক্লজকে কানেক্ট করছে বা দুটি ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করছে, তখন সেটা কি হয়ে যাবে বলো, কনজাংশন হয়ে যাবে, কনজাংশন হয়ে যাবে। আমরা দেখবো আস্তে আস্তে, কেবল তো শুরু করছি। ইনশাল্লাহ ইংরেজি যেইখান থেকে প্রশ্ন আসে আমরা ইনশাল্লাহ পারবো, মানে বাংলাদেশে একজন পেলে তুমি পারবা, এরকম করে আমাদের মাথায় আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে যে ডু ডাস এগুলো কি ফাইনাইট ভার্ব হবে কিনা, যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। যেমন আমি যদি বলি আই
ডু ইট, আমি এটা করি, হ্যাঁ ওকে। হি ডাজ ইট, তাহলে অবশ্যই অবশ্যই এটা একটা ফাইনাইট ভার্ব। এবং খেয়াল রাখবা পৃথিবীতে যত রকমের ছোট্ট বাক্য আছে একটা ভার্ব থাকলে সেটা একটা ফাইনাইট ভার্ব, মানে একজন ভার্ব আছে এবং ওই জন্য বাক্য, সেটা অবশ্যই অবশ্যই একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে ক্লিয়ার। তার মানে ডুটা অবশ্যই একটা কি বলো ফাইনাইট ভার্ব। এবং এটা ইন্টারেস্টিং জিনিস বলো, দেখো এটার কিন্তু তুমি পাস্ট টেন্স করতে পারবা, যেমন ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড, এর পাস্ট পার্টিসিপল আছে ডান, ঠিক না। তার মানে যেটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল এগুলো হয়, এগুলো অবশ্যই অবশ্যই সাধারণত ফাইনাইটের মধ্যে যাবে, যদি এটা বইয়ের মধ্যে লেখা থাকবে না, কিন্তু আমি তোমাকে যেটা বলছি এটা মাথায় রাখো, তোমার জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে ওকে। আচ্ছা এখন দেখো ফাইনাইট দিয়ে আমরা শিখলাম, এখন মাথায় আসবে যে নন ফাইনাইট কে কে আছে ভাইয়া। তা নন ফাইনাইটের মধ্যে তুমি দেখবা যে নন ফাইনাইট ভার্ব, আমি বলি কি জানো, নন ফাইনাইট ভার্ব সত্যিকার অর্থে কোনো ভার্বে না। যেমন অনেকে আছে মানুষ, কিন্তু আসলে মানুষের কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না, ঠিক তেমনি কোনো এর নামের শেষে নন ফাইনাইট ভার্ব, কিন্তু সত্যিকার অর্থে কোনো ভার্বে না। তো তুমি বলবো এটা আমার কেমন কথা, এটা ভার্বে না। হ্যাঁ, এটা কেন ভার্ব না সেটা আমি তোমাকে দেখাচ্ছি। নন ফাইনাইট ভার্বের শেষে আছে ভার্ব, কিন্তু আসলে সে ভার্ব না। যেমন একজনের নাম হচ্ছে আলো, কিন্তু চোখে অন্ধকার, কিছু দেখে না, নাম হচ্ছে আলো, কাজ আছে দেখে না কিছু। তা নন ফাইনাইট ভার্ব যে রয়েছে, নন ফাইনাইট ভার্ব যে রয়েছে সেইটার মধ্যে তিনটা নন ফাইনাইট ভার্বকে আমি সবসময় সংক্ষেপে বলে আইজিপি বলি। আইজিপি কি কি আইজিপি, এটা যদি আমরা খেয়াল করি আইজিপি, ঠিক আছে ওকে। আইতে ইনফিনিটিভ, কি হবে বলো তো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, এটাকে বলে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বকে কি বলে ইনফিনিটিভ। এবং ইন্টারেস্টিং জিনিস, এই টু প্লাস ভার্ব, যেমন তোমাকে আমি যদি বলি আই ওয়ান্ট টু নো, তুমি আমাকে বলো তো এই টু নো এই শব্দটার কি কোনো পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল হবে, যে ভাই এটা প্রশ্ন সেটা আবার কেমন কথা। তার মানে এটা কি আসলে ভার্ব, নো। তাহলে টু প্লাস ভার্ব এই গোটাল জিনিসটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু এটা সত্যিকার অর্থে ভার্বের মতো কাজই করে না। তাহলে এটা কিসের মতো কাজ করে, এইটা যে জিনিসটার মতো কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে, এই ইনফিনিটিভ বানানো এন আছে, এটা নাউনের মতো কাজ করে। তো অনেকের প্রশ্ন করতে পারবে এটা যে নাউনের মতো কাজ করে তার প্রমাণ কি, প্রমাণ দিচ্ছি দেখো। যেমন আই ওয়ান্ট টু নো, এই টু নোটাকে আমি একটা নাউন দিয়ে চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট মানি, ঠিক হবে, হ্যাঁ ভাই মানি তো নাউন। তার মানে আমি যদি একটা জিনিসকে ওই জিনিসটা দিয়ে চেঞ্জ করতে পারি, তাহলে আমরা কি বলি যে ওইটা ওইটাই। যেমন নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন বসাইতে পারি, মানে নাউনের পরিবর্তে কাজ করবে যে শব্দগুলো হলো প্রো নাউন। তার মানে একটার পরিবর্তে যেটা দিয়ে কাজ করানো যাবে সেটাকে আমরা বলি না ওইটা সমান ওইটাই ভাই। অ্যাবসলিউটলি এই ঘটনাটা এখানে ঘটে। সেটা কি, দেখো আই ওয়ান্ট টু নো, টু নোটার জায়গায় আমি মানি বসেছি, আই ওয়ান্ট মানি। আচ্ছা এবার তুমি লক্ষ্য করো, আমি আরেকটা বাক্য বসেছি আই ওয়ান্ট বুকস, আমি বই চাই। দেখো হ্যাঁ ভাই এটাও তো নাউন। তার মানে এই টু নো এর জায়গায় আমি নাউন এনে ওই জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারি, রিপ্লেসমেন্ট কয় না ভাই, রিপ্লেস করে দিব আমরা। তার মানে যেই রকম জিনিস ওই কোয়ালিটি দিয়েই চেঞ্জ করে দিব। অ্যাবসলিউটলি এইখানে এই জিনিসটাই ঘটছে। তাই লক্ষ্য করো এই টু নো এই গোটাল জিনিসটা নাউনের কাজ করে। আচ্ছা এখন অনেকে চিন্তা করবা যে ভাই এইখানে আপনি মানি দিয়েছেন, এখানে আবার বুকস, এখানে একটা এস যোগ করছেন, এটা করেন নাই কেন? কারণ হচ্ছে এই মানিটা নো প্লুরাল, এর কোনো প্লুরাল নাই। এই মানি শব্দের কি প্লুরাল নাই, এবং যেই নাউনের প্লুরাল নাই সেই নাউনটার একটা স্পেশাল নাম আছে, সেটা কি জানো, আনকাউন্টেবল নাউন। কি নাউন বলো, আনকাউন্টেবল নাউন। আর আই ওয়ান্ট বুকস এই যে বই শব্দটা এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কেন? কারণ এটা প্লুরাল আছে। কি আছে বলো, প্লুরাল আছে, প্লুরাল আছে। এবং যেটা প্লুরাল আছে সেটা কি নাউন বলো তো, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা এবার আমি তোমাকে দুইটা বাক্য লিখবো এবং তোমাদের আমি ধরবো যে কে বলতে পারো যে কোনটা বাক্য ঠিক। দেখি দুইটা বাক্য আমি লিখবো, ঠিক আছে, দেখি যে কে বলতে পারো। যেমন আই ওয়ান্ট এ পেন, এইটা বাক্য লিখছি। আরেকটা বাক্য লিখছি আই ওয়ান্ট পেন্স। এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক কমেন্টস করতে হবে এবং খুব দ্রুত। এবং আমি তোমাদের বারবার বলছি যে আমরা এখন থেকে লেকচার যতগুলো পেজে নেব কমেন্টস করার জন্য আমি পড়া রিলেটেড, এই যে পড়াচ্ছে এইটা রিলেটেড, এই যে এইটা প্রশ্ন ওইটা প্রশ্ন, এইগুলোর উত্তর আমরা পেজে অন্য ভিডিও দিব। এবং আমি যখন বলবো যে হ্যাঁ আন্দাজে যে কোনো প্রশ্ন করো, মানে যে কোনো প্রশ্ন মানে হচ্ছে যে ভাই আমার পয়েন্ট কবে মেডিকেল দিব কিনা, কবে মেডিকেল পরীক্ষা হবে, এগুলো নিয়ে আমরা রেগুলার ভিডিও আসতেছি। ওই কথাগুলো বলে টাইম লস করা যাবে না, ঠিক আছে। তাহলে একজন বলছে আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ পেন। হ্যাঁ এনিওয়ান, সবাই আই ওয়ান্ট এ পেনের সাথে গেছে, ঠিক আছে, আই ওয়ান্ট পেন্স গেছে, আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ। আচ্ছা আর কেউ বলবা? হ্যাঁ বাপ রে বাপ, সবাই দেখি আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মধ্যে হ্যাঁ, এবং দেখতেছি কমেন্টস দেখে মজাই লাগতেছে আমার যে খুব সুন্দর। আচ্ছা আই ওয়ান্ট এ পেন। আচ্ছা এনিওয়ান এলস?
আই ওয়ান্ট এ পেন, এ ইজ রাইট, ওকে ভেরি ফাইন, এ ইজ রাইট না? আচ্ছা, আই ওয়ান্ট পেন্স, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমি তোমাকে বলি, শোনো, খুব ইন্টারেস্টিং, এই দুইটার মধ্যে কোন বাক্যটা সঠিক? শুনলে অবাক হয়ে যাবে, দুইটাই সঠিক, দুইটাই ঠিক, দুইটা বাক্যই সঠিক। দেবে এটা কেমন কথা? হ্যাঁ, আমি তো ওইটাই টেস্ট করছি যে তোমাকে যে আমি বলছি যে দুইটার মধ্যে কোনটা, তুমি একটা চুজ করে ফেলতেছো, দুইটাই ঠিক। আচ্ছা, রাকিব জামান পরে লিখছে দুইটাই মানে, হ্যাঁ আই ওয়ান্ট এ পেন, দুইটাই ঠিক। আচ্ছা, কি কারণে সেটা বলছি। এইটা হচ্ছে একটা কমন নাউন। কি নাউন বলো? কমন নাউন। কি নাউন? কমন নাউন। তার নিয়ম হচ্ছে কমন নাউনকে যদি তুমি সিঙ্গুলার ফর্মে বসাও, কি ফর্ম? সিঙ্গুলার, তাহলে তার আগে অবশ্যই আর্টিকেল দিতে হবে। কমন নাউনকে সিঙ্গুলার ফর্মে বসালে, কমন নাউনকে কোন ফর্মে বসালে বলো? সিঙ্গুলার ফর্মে বসালে, সিঙ্গুলার ফর্মে বসালে তার আগে মানে তার পূর্বে আর্টিকেল বসাতে হবে। তার পূর্বে কি বসাতে হবে বলো? আর্টিকেল বসাতে হবে, আর্টিকেল বসাতে হবে। তার মানে হচ্ছে তুমি যদি কমন নাউনকে সিঙ্গুলার ফর্মে বসাতে চাও তাহলে তার আগে অবশ্যই আর্টিকেল বসাতে হবে। ওকে, এখন যে জিনিসটা, এই কমন নাউনকে আমি সিঙ্গুলার ফর্মে বসিয়েছি, তার আগে আর্টিকেল, এটা ঠিক আছে? এখন তুমি বলতেছো না আমি আর্টিকেল বসাবো না। কমন নাউনের পূর্বে যদি আমি আর্টিকেল না বসাই তাহলে কমন নাউনকে তখন প্লুরাল করে বসাতে হবে। সাথে সাথে লিখে ফেলো, কমন নাউনকে, কমন যে নাউন আছে, ঠিক আছে, কমন নাউন এর পূর্বে, কমন নাউনের পূর্বে আর্টিকেল না বসালে, আর্টিকেল না বসালে কমন নাউনকে প্লুরাল করে বসাতে হবে। কমন নাউনকে প্লুরাল করে বসাতে হবে, প্লুরাল করে বসাতে হবে, প্লুরাল করে বসাতে হবে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে জীবনে ভুলবা না ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ বসে, ঠিক আছে? শোনো, ইংলিশ বুঝতে হবে, মুখস্থ করে এলে সম্ভব? কি মুখস্থ করবা তুমি? একটু এদিক প্লাস মাইনাস করে দিলে তো উল্টা ম্যাথের মতো রে বাবা, পুরা হিসাব কিতাব। তুমি দেখো, আমরা শিখবো ইনশাআল্লাহ, তুমি দেখো যে জিনিসটা কি হয়। ওকে, এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাকে বলি। দেখো, আমি দুইটা লাইন লিখবো। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। The rich are happy. The rich are happy. আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো, এই দি ডগ এইটা দিয়ে একটা জাতি বুঝিয়েছে, দি রিচ এইটা দ্বারা একটা জাতি বুঝিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট, দি ডগের পরে এখানে হয়েছে ইজ, দি রিচের পরে এখানে হয়েছে আর। দুইটা বাক্যই কিন্তু সঠিক, আমি বলে দিলাম, দুইটা বাক্যই সঠিক। একজন বলছে, ডু ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্য রুলস অফ ইংলিশ গ্রামার? আমি কোনো ইংলিশ গ্রামারের রুল টুল মুখস্থ করিও না, আর আমি করতে বলিও না। রুল মুখস্থ করার কোনো যৌক্তিক কোনো কারণ নাই, কারণ আমি তো যা দেখবো সেটা দিয়ে আমি বাক্য বানাই ফেলবো, ঠিক না? কোনো মুখস্থ করতে ইনশাল্লাহ হবে না, কারণ তুমি যে বাক্য শিখবে সেই বাক্যই দেখো। ধরো যে বইয়ের নাম আমরা শিখবো আজকে, যে কোনোভাবে ইংলিশ শেখা যাবে, এবং সবচেয়ে শেখার সহজ কৌশলটা কি? যেটা আমরা দেখি সেই দেখা জিনিসের সাথে শিখবো। মানে যা কিছু, এই যে ঘড়ি আছে, যা কিছু আছে, সবগুলো দিয়ে আমরা শিখতে পারি, এবং খুব মজা হবে, দেখবা যে একদম ব্রেইনের মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাবে। আচ্ছা, তাহলে দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এখানে তুমি লক্ষ্য করো ইজ আছে, আর এখানে হচ্ছে আর রয়েছে, কারণটা কি? অথচ দুইটা কিন্তু একটা জাতি, এটা একটা জাতি বুঝিয়েছে, এটা একটা জাতি, ঠিক আছে? তো একজনকে বলছে, একজন বলছে ভাই এটা তো হচ্ছে কুকুর জাতি। আরে বাবা, কুকুর না দিয়ে যদি এখানে আমি দেই যে দি ক্যাট ইজ এ ফেথফুল, দি ক্যাট ইজ এ মাইল্ড অ্যানিমেল, দি ক্যাট ইজ এ মাইল্ড অ্যানিমেল, ওই একই তো না? তারপর এখানে ইজ দিচ্ছি, অথচ এখানে দিয়েছে আর। দেখো জিনিসটা খুব মাথায় চলে আসবে, সেটা কি জানো? এই যে দ্য রিচ, এইটা দিয়ে, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রিচটা কি বলো? একটা অ্যাডজেক্টিভ। লিখে বলো, অ্যাডজেক্টিভ যদি কখনো জাতিকে বোঝায়, অ্যাডজেক্টিভ যদি কখনো জাতিকে বোঝায়, কখনো কি জাতিকে বোঝায়, জাতিকে বোঝায়, অ্যাডজেক্টিভ যদি কখনো জাতিকে বোঝায়, তাহলে তারপরে যে ভার্বটা হবে সেই ভার্ব প্লুরাল হয়। ভার্ব কি হয় বলো? প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। আর নাউন যদি কোনো জাতিকে বোঝায়, নাউন, নাউন যদি জাতিকে বোঝায়, নাউন যদি কি বোঝায়? জাতিকে বোঝায়, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে বলো? সিঙ্গুলার। কিন্তু আমি সবসময় বলি যে এই মুখস্থ নিয়ম এটা করার দরকার নেই, তুমি এই বাক্য দুইটা তো চিনো যে হ্যাঁ ভাই দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। ও আচ্ছা, এটা জাতি কিসের? এটা হচ্ছে নাউন দিয়ে জাতি বুঝাইছে। আচ্ছা, তুমি প্রশ্ন করতে পারবা এটা যে নাউন প্রমাণ কি? প্রমাণও আছে। ডগের তুমি প্লুরাল করতে পারবা ডগস, ক্যাটের প্লুরাল করতে পারবা ক্যাটস, তার মানে যেটা নাউন সেটা প্লুরাল হয়। আর রিচ, ও রিচ, এটা কি রিচেস? না, রিচ রিচার, রিচেস্ট, তার মানে এইটার কিন্তু তুমি ডিগ্রি করতে পারবা। তার মানে যেটা নাউন হবে সেটা ডিগ্রি হবে না,
কিন্তু যেটা অ্যাডজেক্টিভ হবে সেটা কী হবে? ডিগ্রি হবে। তাহলে রিচ, রিচার, রিচেস্ট, তাহলে এটা ডিগ্রি হয়। তার মানে তুমি বুঝতেছো ভাইয়া, তাহলে যেটা ডিগ্রি করা যায় পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সেটা একটা অ্যাডজেক্টিভ, আর যেটা এরকম ডিগ্রি করা যায় না সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ না, অন্য কিছু। তার মধ্যে প্লুরাল করা যায় নাউন। এখানে একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য বলি, এই নাউন আর অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য একটা আরেকটা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের মতো বিপরীত। কীরকম বিপরীত কাজ করে সেটা একটু লক্ষ্য করো। লক্ষ্য করো কীভাবে এটা কাজ করে সেটা লক্ষ্য করো। দ্য ডগ, লক্ষ্য করো এটা একটা নাউন না, আর রিচটা একটা কি বলতো? অ্যাডজেক্টিভ না। নাউন যেটা হয় নাউন সেটার প্লুরাল হইতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ যেটা সেটা কখনো প্লুরালে হয় না। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং নিয়ম, তাই লিখে বলো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, কখনো প্লুরাল হয় না। তার মানে যেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে সেটা তুমি যদি প্লুরাল করে বসো তাহলে তুমি বাক্য ভুল করে ফেলছো, 100% ভুল করে ফেলছো। কীরকম করে হতে পারে? যেমন তোমরা খুব পরিচিত একটা বিজ্ঞাপন দেখো, আমি তার সাথে আরেকটা বিজ্ঞাপনের একটু চেঞ্জ করে দিই। যেমন একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি তোমাকে, তাহলে খেয়াল রাখবে। যেমন একটা আমরা বলি না ফ্রি ইয়ার, আচ্ছা আমি একটু সহজ বলি, 7 ডে ওয়ারেন্টি, ওয়ারেন্টি 7 ডে ওয়ারেন্টি। ওকে ফাইন। এখন লক্ষ্য করো এখানে কিন্তু 7 ডেজ হয় নাই, যে ভাই হ্যাঁ ডেজ হইল না। আচ্ছা দেখো এখন 7 ডে ওয়ারেন্টি এটা দিয়ে তুমি যা বুঝবা তার সাথে আরও ইজি করে বুঝবা কীভাবে জানো? 31 তারিখ বলছি না, 7 ডে ডাব টেস্ট, এটা কিন্তু এই বিজ্ঞাপনে দেখছো, কারণ তোমার এটা ব্রেনে ঢুকছে। যাও 7 ডে ইউ ক্যান বিলিভ ইন 7 ডে ডাব টেস্ট, এরকম দেখছো না? অবশ্যই দেখছো। তাহলে এই 7 ডে ডাব টেস্ট এখানে কিন্তু ডেইজ হয় নাই, কেন জানো? কেন? কারণ এই যে ডাব শব্দটা এটা হচ্ছে নাউন, তার আগে এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হবে না। কিন্তু তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো এরকম বাক্য প্রচুর দেখছি যে 7 days মেক এ উইক, এটা কিন্তু তুমি দেখছো 7 days মেক এ উইক। এখানে লক্ষ্য করে দেখো এই যে ডেইজ শব্দটা আছে, ডেইজ, এটা কিন্তু এখানে নাউন। কী কারণে নাউন? কারণ দেখো এরপরে মেকটা হচ্ছে ভার্ব, তার মানে একটা নাউনের প্লুরাল হইতে পারে, কিন্তু একটা অ্যাডজেক্টিভ যেটা সেটা কখনো প্লুরাল হবে না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হবে না, ঠিক আছে? গ্রুপে জয়েন সবাইকে করাচ্ছে, আর তাড়াহুড়া কি, ক্লাস শুরু তোমার মেডিকেলের যেটা 3 তারিখ থেকে, আর তোমার যেটা 24 ঘন্টা তো লাগবে একটু জয়েন করাইতে, টেস্ট